হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর অধ্যায় 20 অর্থাৎ বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারে ঢোকার আগে বৃত্ত কী জিনিস না জিনিস সেটাকে একটু আমাদের দেখতে হবে। দেখো, বৃত্ত কী জিনিস? বৃত্ত মানে হচ্ছে এরকম একটা গোলাকার চিত্র, সমতলিক চিত্র যার কি থাকে, একটা কেন্দ্র থাকে। তাহলে বৃত্ত যদি আমরা বলতে যাই, তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরে দিয়ে একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলা হয়। তাহলে আমরা বৃত্তর সংজ্ঞা কীভাবে লিখতে পারি না, একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। তাহলে এই হলো বৃত্তের সংজ্ঞা এবং এই হলো বৃত্তের ছবি। এবার এই বৃত্ত সম্পর্কে অনেক কিছু টার্ম যেগুলোকে আমাদের কিন্তু একটু একটু করে জেনে নিতে হবে। দেখো, বৃত্ত কোনটাকে কি বলা হয়? মনে করো যদি আমি বড় করে আঁকি, এইভাবে একটা আমি বড় বৃত্ত আঁকি, আমি হাতে করেই আঁকছি। দেখো, যদি এটা একটা বৃত্ত হয়, দেখো পুরোপুরি গোল হলো না, তাহলে এর মাঝখানে কি থাকবে? একটা বিন্দু থাকবে। এই হলো আমাদের বৃত্ত। দেখো, এবার এই বৃত্তর কোনটাকে কি বলে সেটাকে আমরা দেখতে হবে। এই বিন্দুটাকে আমরা একটা নাম দেবো ও। এই ও বিন্দুটাকে বলা হয়, এই যে ও বিন্দুটা বা এখানে বিন্দুটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র। এই যে বিন্দুটা অর্থাৎ ও বিন্দুটাকে কি বলা হবে? আমাদের বৃত্তের কেন্দ্র। বাইরে যে দাগটা দেওয়া আছে, অর্থাৎ এই যে দাগটা, এটাকে বলা হবে বৃত্তের পরিধি। এটাকে কি বলা হবে? পরিধি। বৃত্তের পরিধি। আচ্ছা, কেন্দ্র হলো, পরিধি হলো। এইবার যদি আমি এই কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো একটা বিন্দুর ওপর সরলরেখা কাটি, মানে যে কোনো একটা বিন্দু, সেখান দিয়ে যদি সরলরেখা আঁকি, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে আমাদের ব্যাসার্ধ। কি বলা হবে? ব্যাসার্ধ। আর যদি আমি পরিধির ওপর যে কোনো দুটো বিন্দু যদি আমি যোগ করি, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, যেটা কি দিয়ে যাচ্ছে? যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, এরকম একটা সরলরেখা আঁকি, তাহলে আমি যে সরলরেখাটা পাবো, এই সরলরেখাটাকে বলা হবে আমাদের ব্যাস। কি বলা হবে? এই সরলরেখাটাকে আমাদের বলা হবে ব্যাস। অর্থাৎ ব্যাসের অর্ধে কি হচ্ছে? ব্যাসার্ধ। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি না, ব্যাসার্ধ সমান হাফ ইন্টু ব্যাস বা ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেক আমরা কি বলবো? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বুঝতে পারা গেল। এইবার আমরা যদি কি করি, যে বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোগ করি, তাহলে যে সরলরেখা পাবো সেটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে না যায়, মনে করো এখানে আরেকটা বিন্দু, সেটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে না যায়, তাহলে এই সরলরেখাটাকে আমরা বলবো বৃত্তের জ্যা। বৃত্তের কি বলবো? জ্যা। দেখো, এবার বৃহত্তম জ্যাকে কি বলা হয়? দেখো, বৃহত্তম জ্যা কোনটা হতে পারে? যেটা মাঝখান দিয়ে যাবে, মানে কেন্দ্র দিয়ে যাবে। তাহলে বৃহত্তম জ্যাকে কি বলা হয়? বৃহত্তম জ্যাই হচ্ছে আমাদের ব্যাস। বৃহত্তম জ্যাকেই কি বলা হয়? আমাদের ব্যাস। অর্থাৎ ব্যাসও কিন্তু একটা জ্যা, ব্যাসও কিন্তু একটা এক প্রকারের স্পেশাল টাইপ অফ জ্যা। তাহলে এইগুলো হচ্ছে বেসিক জিনিস। এবার আমরা বলতে পারি যে একটা বৃত্তের কতগুলো ব্যাসার্ধ থাকে। ব্যাসার্ধের সংখ্যা কত? ব্যাসার্ধের সংখ্যা কত? ব্যাসের সংখ্যা কত? ব্যাসের সংখ্যা কত? আর জ্যায়ের সংখ্যা কত? এই ব্যাসার্ধ, ব্যাস এবং জ্যা, এদের কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এগুলো কিন্তু অসংখ্য হয়। কতগুলো হয়? অসংখ্য হয়। একটা বৃত্তর মনে করো আমি এরকম ব্যাসার্ধ আঁকছি, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, এই একটা,
এই একটা, আমি কিন্তু অসংখ্য ব্যাসার্ধ আঁকতে পারি, তেমনই ব্যাসও কিন্তু আমরা অসংখ্য আঁকতে পারি। তাহলে এইগুলো হবে আমাদের অসংখ্য সংখ্যা, কিন্তু এগুলো অসংখ্য। এরপরে আর কি আছে? এরপরে যদি আমরা দেখতে চাই তাহলে এরপরে আমরা দেখব যে সেগমেন্ট। সেগমেন্ট জিনিসটা কি? দেখো, মনে করো এই বৃত্তটারই আমি নাম দিলাম, মনে করো এই যে একটা জ্যা, এবি জ্যা, এবি জ্যা। দেখো বৃত্তটাকে দু ভাগে ভাগ করেছে, তুমি শুধু এবি জ্যাটাকে দেখো, অথবা আমি এখানে আরেকটা ছবি আঁকছি। দেখো এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো মনে করো এটা একটা জ্যা, এবি একটা জ্যা। দেখো এবি বৃত্তটাকে দুভাগে ভাগ করেছে, একটা ছোট ভাগ একটা বড় ভাগ, অর্থাৎ দুটো ভাগে যে ভাগ করেছে এটা যদি দুটো অসমান হয়, যদি দুটো অসমান হয়, একটা এরকম একটা ছোট আর একটা কি আর একটা মনে করো বড়, তাহলে এই ভাগগুলোকে কি বলা হয়? প্রথম কথা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বৃত্তাংশ। এই যে শেডেড পোর্শনটা, এই পোর্শনটাকে কি বলা হয়? বৃত্তাংশ। এটাকেও বলা হয় বৃত্তাংশ। এইবার যে ছোট বৃত্তাংশটা আছে, ছোট অংশটা, এটাকে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ। আর যে বড় অংশটা আছে এটাকে বলা হয় আমাদের অধিবৃত্তাংশ। অধিবৃত্তাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন একটা জ্যা একটা বৃত্তকে ভাগ করে ছোট সেগমেন্টে এবং বড় সেগমেন্টে, তখন বড় বৃত্তাংশটাকে কি বলা হবে? অধিবৃত্তাংশ, এবং ছোট বৃত্তাংশটাকে কি বলা হবে? উপবৃত্তাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আবার আমরা যাই, এবার আমরা বৃত্ত চাপে যাব। দেখো বৃত্ত চাপ জিনিসটা কি? মনে করো এই একটা বৃত্ত, এই মনে করো একটা বৃত্ত, তো এর মাঝখানে কেন্দ্র। মনে করো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আমি নাম দিলাম এ, এখানে বি, আর এইখানে একটা পয়েন্ট নিলাম পি, আর নিচে একটা পয়েন্ট নিলাম কিউ। তাহলে আমি যদি বলি এ পি বি কীভাবে আঁকবো? দেখো এ পি বি ঠিক এরকম আছে না? দেখো এখানে যদি এ পয়েন্ট হয়, এখানে আমি বি পয়েন্ট, আর এখানে পি পয়েন্ট, এটা ছোট। আর আরেকটা সেগমেন্ট হয় নিচের দিকে, দেখো আরেকটা মানে অংশ আর কি, কি বলবো এটাকে, ছবিটা কীরকম হবে? এইরকম হবে, অনেকটা এরকম, মানে এটা একটু বড়। এটা কি? এটা একটুখানি বড় আছে। তাহলে কি আছে? এ, এখানে হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে আমাদের বি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় আমাদের বৃত্তচাপ। এইটুকু অংশটাই হোক বা এই বড় অংশটাই হোক, এগুলোকে বলা হয় আমাদের বৃত্তচাপ। এবার ছোট বৃত্তচাপকে কি বলা হয় আর বড় বৃত্তচাপকে কি বলা হয়? ছোট বৃত্তচাপকে আমাদের বলা হয় উপবৃত্তচাপ। এটাকে বলা হবে আমাদের উপবৃত্তচাপ। আর এখানে বড়টাকে কি বলা হবে? অধিবৃত্তচাপ। অধিবৃত্তচাপ। তো এই হলো মোটামুটি আমাদের বৃত্ত সংক্রান্ত কিছু ধারণা, বেসিক জিনিস, যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা পজ করে কিন্তু একটু এঁকে লিখে নিতে পারো। দেখো এবার আমরা কোষে দেখি 20-তে ঢুকে যাব। দেখো একের দাগের অঙ্কগুলো কি বলেছে? বলছে বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। দেখো একের দাগের এই যে পাশে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাকে আমি আঁকার চেষ্টা করি। দেখো বৃত্তগুলো পুরো গোল হবে না, যেহেতু আমি হাতে করে আঁকছি। বৃত্ত আঁকা কিভাবে আঁকবে তোমরা কম্পাসে করে আঁকবে। এটা হচ্ছে কেন্দ্র। কি আছে এখানে? এমএন একটা জ্যা আছে, এমএন এইভাবে আছে। আচ্ছা পি কিউ, পি ও কিউ এটা একটা ব্যাস, পি ও কিউ এটা একটা ব্যাস আছে। আর ওএস কি আছে? ওএস একটা আমাদের ব্যাসার্ধ, আর ও আর আমাদের একটা ব্যাসার্ধ। দেখো এই আছে আমাদের ছবি। এবার এর রেসপেক্টে কি আছে? বিভিন্ন রকমের কোশ্চেন আছে, সেগুলো আমরা দেখি। দেখো এর কোশ্চেনটা কি বলেছে? বলছে ও বিন্দু হলো বৃত্তের, ও বিন্দু কি? ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র। এইমাত্র আমরা থিওরিতে দেখেছি কেন্দ্র। দেখো বি এরটা কি বলেছে? বি এরটা বলছে ও কিউ রেখাংশ। দেখো ও কিউ মানে এইখান থেকে এইটুকু রেখাংশ, এই রেখাংশটা হলো বৃত্তের কি? এই বৃত্তের হলো ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো সরলরেখা যদি আঁকা হয় তাহলে সেটাকে কি বলা হবে? ব্যাসার্ধ বলা হবে। দেখো সি এরটা কি বলেছে? সি এরটা বলেছে পি কিউ রেখাংশ। পি কিউ রেখাংশ হলো বৃত্তের কি? এটা কেন্দ্র দিয়ে গেছে,
তাহলে এটা হবে আমাদের ব্যাস, এটা হবে আমাদের ব্যাস। দেখো ডি এরটা কি বলছে, ওপি সরল রেখাংশ হলো বৃত্তের, ওপি সরল রেখাংশ, আবার দেখো ব্যাসার্ধ, তাহলে আমাদের কি হবে, এটা ব্যাসার্ধ। যেহেতু অসংখ্য হয় তাই একটা বৃত্তের অনেক ব্যাসার্ধ হতে পারে, ব্যাসও অনেক হতে পারে। এমএন সরল রেখাংশ হলো বৃত্তের, দেখো এমএন সরলরেখা কি কেন্দ্র দিয়ে যায়নি, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের জ্যা, কি হবে জ্যা। দেখো এফেরটা, দেখো এফেরটা বলছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে। দেখো এম আর এন বৃত্তকে দুটো কিসে ভাগ করেছে, দুটো বৃত্তাংশে ভাগ করেছে। একটা বৃত্তাংশ দেখো উপর দিকটায় আছে, আর একটা দেখো নিচের দিকটায়, তাহলে কি হবে, বৃত্তাংশে ভাগ করেছে, বৃত্তাংশে ভাগ করেছে। দেখো এর পর জি আছে এসআর বৃত্তচাপ। আচ্ছা এসআর বৃত্তচাপটা দেখি, এই যে এসআর মানে এইখান থেকে এইটুকু পাঠের কথা বলছে, বৃত্তচাপের কথা বলেছে, এসআর বৃত্তচাপ। আচ্ছা এসও আর ওআর, এসও আর ওআর ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো। আচ্ছা এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে আমার বলা হয় বৃত্তকলা। অর্থাৎ যখন দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ জায়গা থাকবে, তখন সেই পোর্শনটাকে, অর্থাৎ এই যে পোর্শনটাকে, ফালাটা, এইটাকে বলা হয় আমাদের বৃত্তকলা। অংশ হলো কি, অংশ হলো বৃত্তকলা, বৃত্তকলা। অর্থাৎ মনে করো এই একটা বৃত্ত, এই দুটো ব্যাসার্ধ, মনে করো এই একটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে, আর একটা এই ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ আর খানিকটা বৃত্তচাপ, এই দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা তৈরি হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের বৃত্তকলা। কি বলা হয় না, বৃত্তকলা। তাহলে এই পোর্শনটা বৃত্তকলা, তাহলে হিসেব মতো এই পোর্শনটাও কি, এই পোর্শনটাও কিন্তু আমাদের বৃত্তকলা। দেখো এবার এই সেটটা কি বলেছে, এই সেটটা বলেছে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটো সমান অংশে ভাগ করেছে বলো। তাহলে পি কিউ ব্যাসার্ধের প্রান্তবিন্দু দুটো বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করেছে, দেখো ওপরটাও একটা নিচেটাও একটা ভাগ, এবার যেহেতু মাঝখান দিয়ে আছে তাই সমান অংশে ভাগ করেছে। তাই তুমি কি করে বলবে কি কি ভাগ, না এইভাবে লিখবে। কিভাবে লিখবে, দেখো যখন বৃত্তকে, মনে করো এই একটা বৃত্ত, এর মাঝখানে কেন্দ্র, এইটা মনে করো আমাদের ব্যাস, এই ব্যাস যখন বৃত্তকে দুটো অংশে ভাগ করে তখন কিন্তু সমান দুটো অংশে ভাগ করে। তখন কি ভাগ করে, তখন সমান দুটো অংশে ভাগ করে। তখন এই অংশ দুটো কি হয়, সমান হয়, এবং এই অংশ দুটোকে কি বলা হয়, অর্ধবৃত্ত। কি বলা হয়, অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তর আর্ধেক। মানে মনে করো তোমার রুটি, তুমি রুটিটাকে মাঝখান দিয়ে কি করলে, ভাঁজ করে দিলে, দিয়ে ছিঁড়ে দিলে, তাহলে কি হলো, আর্ধেক রুটি, অর্ধবৃত্ত সেরকমই। অর্থাৎ এই দিকটা দেখো এরকম হবে, এরকম, আর নিচের দিকটা কীরকম হবে, এরকম। দেখো দুটো অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে কি হবে এইচের অ্যান্সারটা, তাহলে ভাগ করে তাকে বলে অর্ধবৃত্ত। কি হবে, অর্ধবৃত্ত। তাহলে এই হলো আমাদের একের দাগের প্রশ্নগুলোর উত্তর। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা দুয়ের দাগের অঙ্কগুলো দেখি। কি বলছে, ঠিক বাক্যের পাশে রাইট ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাই। অর্থাৎ দুয়ের দাগের কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলো যদি ঠিক হয় তাহলে রাইট, ভুল হলে কাটা চিহ্ন দেব। দেখো দুয়ের একেরটা কি বলছে, দুয়ের একেরটা বলছে বৃত্তের সব ব্যাসই জ্যা, সব ব্যাসই কিন্তু জ্যা। দেখো বৃত্ত যতগুলো আমরা ব্যাস আঁকতে পারি, আমরা কতগুলো ব্যাস আঁকতে পারি বৃত্তর, অসংখ্য। দেখো এই একটা ব্যাস, এই একটা ব্যাস, এই একটা ব্যাস, যতগুলো আমি ব্যাস আঁকতে পারবো, এরা কি হবে, যা পরিধির উপর দুখানা বিন্দু তার সংযোগ সরলরেখা। দেখো এর ক্ষেত্রে এটা আর এটা, তাহলে সমস্ত ব্যাসই কি হবে, সমস্ত ব্যাসই কিন্তু এক প্রকারের জ্যাই হবে। তাহলে দুয়ের এটা কিন্তু ঠিক, অর্থাৎ রাইট। দেখো বিয়েরটা কি বলছে, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস, না এটা কিন্তু নয়। কেন, দেখো এই হলো একটা আমাদের বৃত্ত, একটু তুবড়ে গেল বৃত্তটা, যাই হোক এই হলো আমাদের একটা বৃত্ত। তাহলে এই বৃত্তর ব্যাস হচ্ছে যেটা কেন্দ্র দিয়ে যাবে, আর জ্যা কি, পরিধির ওপর যে কোনো দুটো সরলরেখার, যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকেই জ্যা বলা হয়, সেটা আমাদের কেন্দ্র দিয়ে না গেলেও হবে। তাহলে এই যে জ্যাটা, এই জ্যাটা তো ব্যাস নয়। আবার মনে করো এইটা একটা জ্যা, এটাও ব্যাস নয়, এইটা একটা জ্যা, এটাও কিন্তু ব্যাস নয়, এটা একটা জ্যা, এটাও কিন্তু ব্যাস নয়। তাহলে সব জ্যা কিন্তু ব্যাস নয়।
তাহলে এটা কিন্তু ভুল, তাই এটা কাটা। তাহলে সি এরটা কি বলছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অবশ্যই কি হবে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, আমরা প্রথমেই দেখেছিলাম, তাহলে এটা রাইট, সি ডি। তারপরে কি আছে, ডি এরটা, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। বৃত্তাকার ক্ষেত্রের অংশ বৃত্তকলা, তাহলে ঠিকই এটা রাইট। বৃত্তকলা কাকে বলবো, দেখো এই যে এক একটা সেগমেন্ট হয়ে আছে, এই এক একটা সেগমেন্টকে কি বলা হবে, বৃত্তকলা বলা হবে, তাহলে বৃত্তাকার অংশ ক্ষেত্রেরই অংশ এটা, তাই এটা ঠিক। দেখো ই এরটা কি, বৃত্তচাপ বৃত্তের অংশ। দেখো ই, বৃত্তচাপও বৃত্তের অংশ। মনে করো এই একটা বৃত্ত, এর মধ্যে আমি পয়েন্ট নিলাম পি কিউ আর মাঝে ওপরে একটা আর, তাহলে এই পি কিউ আরকে আমি যদি বলি তাহলে কি হবে, শুধু এইটুকু পি কিউ আর পি কিউ আর এটা হচ্ছে আর, তাহলে এটা কি, এটা একটা আমাদের এটা হচ্ছে আমাদের বৃত্তাংশ, তাহলে কি হবে, বৃত্তচাপ বৃত্তের একটা অংশ, তাহলে এটা কিন্তু রাইট। দেখো এরপরে এফেরটা কি আছে, বলছে বৃত্তের কেন্দ্রে বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট আছে, বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু। হ্যাঁ দেখো মনে করো এই একটা বৃত্ত, এর কিন্তু কেন্দ্র একটাই, কেন্দ্র কিন্তু অসংখ্য হতে পারে না, কেন্দ্র কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে এবং একটাই থাকবে। কেন্দ্র কিন্তু এখানে হতে পারে না, এখানে হতে পারে না, এখানে হতে পারে না, এখানে যে কোনো জায়গায় কিন্তু কেন্দ্র হতে পারে না। কেন্দ্র কিন্তু একদম মাঝখানে ঠিক ফিক্সড একটা পয়েন্টেই হয়। সেটা হচ্ছে তাহলে কি, এটা আমাদের রাইট হবে। অর্থাৎ কি বলেছে, বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু, তাহলে এটা আমাদের রাইট। দেখো এরপরে জি এরটা কি বলছে, জি এরটা বলছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। দেখো ব্যাসের কথা যদি বলে তাহলে আমাদের এইগুলো ব্যাস, দেখো প্রত্যেকটা আমাদের কেন্দ্র দিয়ে যেতে হবে, তাহলে এই ব্যাসটা আর এই ব্যাসটা যদি আমি নিই, দেখো পরস্পর ছেদেই হচ্ছে, তাহলে অবশ্যই এটা কিন্তু রাইট। এবং ছেদবিন্দুটা কি হবে, ছেদবিন্দুটা হবে আমাদের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। দেখো এই হলো আমাদের 2-এর দাগের প্রশ্নগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এরটা কি বলেছে, বলছে একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। এর জন্য আমাদের কি লাগবে, এর জন্য আমাদের স্কেল এবং কম্পাস লাগবে। দেখো কম্পাস মানে তোমাদের জ্যামিতি বক্সে যে এইটা আছে এটাকে বলা হয় কম্পাস, তোমরা পেন্সিল ইনসার্ট করে নাও, কীভাবে করতে হয় তোমরা জানো। দেখো এখানে বলেছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য, তোমরা 3 সেন্টিমিটার দিয়ে আঁকবে, যেহেতু আমার এই বোর্ডেতে তোমরা 3 সেন্টিমিটার আঁকলে বুঝতে পারবে না, তাই আমি একটু বড় করেই আঁকি। আমি 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট নিই, দেখি 12 সেন্টিমিটার নিয়ে আমি করে দেখাচ্ছি, তোমরা 3 সেন্টিমিটারই আঁকবে। দেখো এই মনে করো আমাদের 3 সেন্টিমিটার দাগ, তোমাদের খাতার অনুযায়ী ধরে নাও এটা 3 সেন্টিমিটার, ধরে নাও এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার এটাকে ইউজ করে আমরা কিভাবে বৃত্ত আঁকবো, দেখো আমরা এইভাবে কিন্তু এটাকে মাপবো, এইভাবে কম্পাসটার একদিকে আমরা ছুঁচ বসাবো এবং আরেক দিকে আমরা এদিকে পেন্সিলটা বসাবো, দিয়ে এটাকে মাপ নেবো। দেখো এইভাবে মাপ নেওয়ার পর কি করবে, এই মাপটাকে কমাবে না, তোমরা খাতাতে নিজেদের এইভাবে বসাবে, দিয়ে এইভাবে তোমরা গোলটা কিন্তু এঁকে নেবে, এইভাবে তোমরা কি করবে, গোলটা এঁকে নেবে। দেখো আমার কিন্তু এই বোর্ডেতে এই কম্পাসে করে আঁকা খুবই অসুবিধা, তাই তোমরা প্রসেসটা বুঝেছো, এইভাবে বসাবে একটা বিন্দুতে, একটা ফিক্সড পয়েন্টে বসিয়ে তোমরা কি করবে, দেখো এইখানে এই পয়েন্ট আমাদের এটা হচ্ছে কেন্দ্র, ওই পয়েন্টে বসিয়ে তোমরা এইভাবে এটাকে পূর্ণ করবে। দেখো এইভাবে কিন্তু টেনে তোমরা, আমাদের এইটাতে করে আঁকা খুবই অসুবিধা, তাই আমি বাকিটা হাতে করেই যতটা হয় আঁকার চেষ্টা করছি। দেখো বৃত্তটা প্রায় এরকম আসবে, এইরকম একটা বৃত্ত কিন্তু আমাদের আসবে। অর্থাৎ এইভাবে আমরা কি করব, একটা মানে ছুঁচটা এইদিকে বসিয়ে কম্পাসের এইভাবে আর একটা আমরা এইভাবে কিন্তু কেটে নেব, এইভাবে পুরো গোল করে নেব, তাহলেই দেখবে একটা সুন্দর গোল আসছে। তাহলে এইটা হলো আমাদের বৃত্ত অঙ্কন, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের একটা বৃত্ত অঙ্কন কিন্তু হলো। এরপরে কি কোশ্চেন দিয়েছে দেখো, এরপরে বলেছে যে এইখানে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা এবং বৃত্তচাপের নাম দিয়ে চিহ্নিত করি।
তাহলে দেখো কেন্দ্র কোনটা, কেন্দ্র হচ্ছে এই যে ও বিন্দুটা, তাহলে ও হচ্ছে কি, ও হচ্ছে আমাদের কেন্দ্র, এইভাবে লিখব, ও হচ্ছে কেন্দ্রবিন্দু। তারপরে কি বলেছে, ব্যাসার্ধ, দেখো এইভাবে স্কেল বসিয়ে এইখান থেকে জয়েন করে দেবে পরিধির উপর যে কোনো একটা বিন্দু, এখানে নাম দেবে পি, তাহলে দেবে ওপি, ওপি হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ওপি কি, ওপি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ব্যাস, দেখো এইভাবে জয়েন করবে, এইভাবে করতে পারো, বা এইটাকেই তুমি এই বরাবর বসিয়ে এই দিকে বাড়িয়ে দিতে পারো, এখানে নাম দিবে কিউ, তাহলে কিউপি, তাহলে কিউপি এটা হলো আমাদের ব্যাস। এরপর কি, এরপরে আমাদের দেখো জ্যা আছে, এইভাবে স্কেল বসিয়ে দাগ কাটবে পরিধির যে কোনো দুটো বিন্দুর ওপরে, নাম দেবে এবি, তাহলে এবি কি, এবি হচ্ছে আমাদের একটা জ্যা, এবি হচ্ছে আমাদের একটা জ্যা। এরপরে বলেছে বৃত্তচাপ, দেখো বৃত্তচাপ কি, যদি এই এবি নাও এখানে একটা নাম দিয়ে দেবে সি, তাহলে এ সি বি, দেখো কীভাবে লিখবে এ সি বি, বা যেহেতু এটা বৃত্তচাপ তাই মাথায় এরকম একটা কার্ভ করে দেবে, এ সি বি এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, এটা আমাদের কি একটা বৃত্তচাপ। এরপরে কি আছে, এরপরে আছে বৃত্তচাপ, আচ্ছা আর কিছু নেই, এই কটাই আছে। তাহলে আশা করি তোমরা কিভাবে আঁকবে তোমরা বুঝতে পেরেছো। দেখো আমার খুবই অসুবিধা বলে আমি তোমাদের বোর্ডেতে কিন্তু কম্পাসে করে দেখাতে পারলাম না, আশা করি তোমরা কিভাবে আঁকবে এটা তোমরা বুঝতে পেরেছো, এবং কোনটা কীভাবে পয়েন্টিং করলাম সেটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখব। 4 দাগে বলছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ এবং উপবৃত্তাংশে সবুজ রং দিই। দেখো 4 দাগের একটা ছবি দেওয়া আছে, হলুদ রং বা সবুজ রং এটা পরের কথা, তোমাকে আগে অধিবৃত্তাংশ এবং উপবৃত্তাংশ এইটা বুঝতে হবে কোনটা কি। দেখো আমি শুরুতেই বলে দিয়েছিলাম যেটা ছোট অংশ সেটাকে কি বলা হয়, উপবৃত্তাংশ, আর যেটা বড় অংশ সেটাকে কি বলা হয় আমাদের অধিবৃত্তাংশ। দেখো এইটা এ এবং বি, আর বৃত্তের কেন্দ্র এখানে আছে। দেখো এবার কি বলেছে, দেখো অধিবৃত্ত এবং উপবৃত্ত, তাহলে অধিবৃত্ত কোনটা, অধিবৃত্ত হচ্ছে এই পার্টটা, তাহলে এটাকে বলা হচ্ছে অধিবৃত্ত, আর উপরের পার্টটা হচ্ছে কি, উপরের পার্টটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এবার কি বলেছে, দেখো কি রং, এই রংটা তোমরা দিয়ে দেবে। দেখো কি বলেছে যে অধিবৃত্তে হলুদ, অর্থাৎ অধিবৃত্ত এই পার্টটায় কী করবে, এই পার্টটা এরকম হলুদ রং তোমরা দিয়ে দেবে, তোমাদের যা যা রং আছে তোমরা এরকম খাতায় আঁকবে, দিয়ে আমি হালকা করে করছি এরকম হলুদ রং বা এরকম সেট পোর্শন তুমি করে দাও, এটা হচ্ছে হলুদ রং হয়ে গেল অধিবৃত্তে। আর উপবৃত্তে কি বলেছে, উপবৃত্তে বলেছে সবুজ রং, তোমরা সবুজ রং করে দেবে যে যার রং আছে, অথবা এরকম তোমরা শেডেড আমি শেড করে বুঝিয়ে দিলাম। দেখো অধিবৃত্তাংশে হলুদ এবং উপবৃত্তাংশে আমরা সবুজ রং কিন্তু করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে। 5 অঙ্কটা বলেছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসেব করে লিখি। মাপতে হবে না স্কেল দিয়ে, তাহলে কি করে হবে, দেখো 5 দাগের অঙ্কটা। দেখো 5 দাগের অঙ্ক কি বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কি পড়েছি, আমরা পড়েছি ব্যাস সমানই 2 গুণ ব্যাসার্ধ, 2 গুণ কি হয়, ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হয় আমাদের ব্যাস। তাহলে বলেছে একটা বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি, তাহলে যার ব্যাসার্ধ 2 সেমি তার ব্যাস কত হবে 1 নম্বর কন্ডিশনের, তাহলে ব্যাস কত হবে না 2 গুণ ব্যাসার্ধ কত বলেছে 2 সেমি, তাহলে 2 দুগুণে কত হবে 4 সেমি, তাহলে এটা হবে আমাদের যার 2 সেমি ব্যাসার্ধ তার ব্যাস কত হবে 4 সেমি। আর 2 নম্বরে কি বলেছে, দেখো যার বলেছে 4 সেমি, তাহলে তার ক্ষেত্রে ব্যাস কত হবে, তাহলে 2 × 4 সেন্টিমিটার, মানে কত হবে 4 দুগুণে 8 সেন্টিমিটার, তাহলে যার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার তার ব্যাস কত হবে 8 সেন্টিমিটার, ডবল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার 6 দাগের অঙ্কটা কি বলছে, বলছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসেব করে লিখি। দেখো 6, আচ্ছা বৃহত্তম জ্যা বলতে কি বোঝায় আমি লিখে দিয়েছিলাম প্রথমেই, বৃহত্তম জ্যা বলতে আমাদের কিন্তু ব্যাসকেই বোঝায়, অর্থাৎ এবি যদি ব্যাস হয় তাহলে এটাকেই বৃহত্তম জ্যা বলা হবে, তাহলে লিখব বৃহত্তম জ্যা সমানই কি বৃত্তের ব্যাস। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে না বৃহত্তম জ্যা কত বলেছে 10 সেমি, তাহলে ব্যাস কত হবে, তাহলে অর্থাৎ
ব্যাস মানেও 10 সেমি, ব্যাস সমান কত 10 সেমি। এবার এখান থেকে ব্যাসার্ধ বার করতে বলেছে। দেখো ব্যাসার্ধ সমান আমরা কি লিখেছিলাম, ব্যাসার্ধ সমান হাফ গুণ ব্যাস। তাহলে ব্যাস মানে কত 10 সেমি, তাহলে হাফ বা 1/2 গুণ 10, তাহলে কাটাকুটি হবে কত 5 সমান কত হবে 5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ আমার হয়ে গেল 5 সেমি, অর্থাৎ 10 সেমি যদি ব্যাস হয় 5 সেমি হবে আমাদের ব্যাসার্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের কোষে দেখি 20 শেষ হলো। আশা করি তোমাদের এই ক্লাসটি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে যাও, কমেন্ট করে যাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আচ্ছা, তোমাদের ক্লাস 6-এর যদি অন্যান্য সাবজেক্টের MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in এ তোমরা অবশ্যই ভিজিট করো। চলো আজকের মতো টাটা, তাহলে আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে।